তো বন্ধুরা, আমরা এখন জেলের ভিতরে কয়েদি হলাম। দেখতেই পাচ্ছেন আমরা জেলের ভিতরে কয়েদি হলাম। ভাবুন যে আমি এই জেলের ভিতরে আমি ঢুকলাম। তো এটাকে তো জানেন যে এটা খোলা রাখবে না, এটা নিশ্চয়ই এটাকে দিয়ে দেওয়া হবে। এরপরে এই জায়গাটা চিন্তা করলাম ঠান্ডা পাবে যে আমরা এসি রুমে বাড়ির ভিতরে কত আরামভাবে মাকে বাবাকে এটা ওটা আবদার করি যে মা চা নিয়ে আসুন, কফি নিয়ে আসুন, এটা খাওয়ার দিন, চাউমিন দিন, এটা ওটা। কিন্তু আদৌ যে আমরা এত স্বাধীনতা ফ্রিডম পাবো, ফ্রিডম যারা করেছেন তারা ভাবতে পারছেন কিভাবে, মানে কি অবস্থায় তারা দিন কাটিয়েছেন, কি অবস্থায় রাত কাটিয়েছেন। এই জায়গায় দেখতে পাচ্ছেন এইভাবে জানলা, এইভাবে দরজা করা হলো। আমরা যে জানলা দিয়ে দেখতে পাচ্ছি কিছু দেখার মতো নেই বন্ধুরা, কিছু দেখার মতো নেই। খালি এখান থেকে দেখতে পাবেন যে ফাঁসি দেওয়া হচ্ছে, চিৎকার, এইগুলি শোনা যেত। তো এই হচ্ছে একটা সেল, এখানে খোলা রাখা হয়েছে আর আমরা এই সেলের ভিতরে বন্দী রয়েছি। তো বন্ধুরা, সত্যি চিন্তা করলে ভাবলেও গায়ে কাটা দিয়ে ওঠে। মানে বন্দীদের সঙ্গে ভারতীয় সংগ্রামী যারা রয়েছে, যারা নামি দামি খ্যাত বাংলার বুকে, যারা জন্ম নিয়েছিলেন, যারা কেউ কবি, কেউ চন্দ্রবোধ লেখক, অনেক কিছু রয়েছে, অনেক কিছু। তাদেরকে কিন্তু এই স্কেলের ভিতরে তাদের সঙ্গে কি হারে নির্যাতন ভাবে অত্যাচার চালানো, আজকে তার জলজন্ত প্রমাণ তোমাদের কাছে আমরা এটা তুলে ধরলাম। ইউটিউবে আমার সমস্ত প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা দেখুন তো ইনাকে চিনতে পারেন কিনা। ইনি হচ্ছেন ইন্দিরা গান্ধী, ভারতের প্রথম প্রধানমন্ত্রী ডক্টর জওহরলাল নেহরুর সুকন্যা ইন্দিরা গান্ধী। তো হাই বন্ধুরা, আমি আসিফ, আমার চ্যানেল ট্রাভেল উইথ মিস্টার এআই কে তোমাদের প্রত্যেককে আমি স্বাগত করছি। তো বন্ধুরা, আজকে আমরা চলে এলাম কলকাতার আলিপুর মিউজিয়াম, অর্থাৎ আলিপুর সেন্ট্রাল জেলে। যেখানে আমাদের দিল্লিতে এখন যে সেন্ট্রাল জেল রয়েছে, আগে আমাদের কলকাতায় সেন্ট্রাল জেল ছিল, এই আলিপুর জেল। আজকে তোমাদের পুরো এলাকাটা ঘুরিয়ে তোমাদের ভালোভাবে আমরা দেখাবো, ভিজিট করবো, কোথায় কি রয়েছে সমস্ত ডিটেলসে তোমরা দেখাবো। তো বন্ধুরা, আগে আমাদের ভারতের রাজধানী কলকাতা ছিল, তা এখানে সেন্ট্রাল জেল উপস্থিত ছিল। তো বন্ধুরা, সবার আগে তোমাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে টিকিট কাউন্টার। এইখানে মাত্র 30 টাকার বিনিময়ে তোমরা টিকিট কেটে তোমরা ভিতরের দিকে যেতে পারবে। আর লাইট শো বা অন্যান্য কিছু যদি দেখা থাকে তোমাদের, তো দেখার জন্য তোমাদের রাত্রি পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে তোমাদের এইখান থেকে 100 টাকা টিকিট কাটাতে হবে। তো বন্ধুরা, সবার আগে তোমাদের দেখিয়ে দিই এই পার্কটাকে। এই পার্কে এখানে অনেক ধরনের, প্রথমে ঢোকার মুখে তোমরা দেখতে পাবে অনেকগুলো ধরনের গাছ রয়েছে, ফুল গাছ রয়েছে। এখানে দেখতে পাচ্ছ লাল লাল আকারের অনেকগুলো বাড়ি তোমরা দেখতে পাবে, অনেকগুলো সেল দেখতে পাবে। আজকে বন্ধুরা আমরা চলে এলাম কলকাতার আলিপুর মিউজিয়াম, মানে আলিপুর সেন্ট্রাল জেল, যেটা আগে এই আলিপুর সেন্ট্রাল জেল নামে এটাকে পরিচিত করা হয়েছিল। তো আজকে আমরা পুরোটা এখানে ভিজিট করে তোমাদের আমরা দেখাবো যে এখানে কি কি রয়েছে, কি কি দেখা যায়। আর টিকিট মূল্য প্রথমে তোমাদের দেখালাম আমরা যে মাত্র 30 টাকার বিনিময়ে তোমরা এখানে ভেতরে প্রবেশ করতে পারবে। প্রথমে এখানে দেখাচ্ছে ফাঁসির মঞ্চ, নেহেরু কক্ষ, নেতাজি কক্ষ, চিত্তরঞ্জন দাস কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ আর যতীন্দ্রনাথ সেনগুপ্ত, মানে এই রুট দিয়ে গেলে আমরা এইগুলো পাবো। তো বন্ধুরা, সবার আগে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই। দেখতেই পাচ্ছেন এখানে কারা কারা এই জেলবন্দি ছিলেন। সবার আগে রয়েছে নেতাজি কক্ষ, মানে নেতাজি সুভাষচন্দ্র বসু, তারপর বিধানচন্দ্র রায় কক্ষ, চিত্তরঞ্জন দাস কক্ষ, তারপর রয়েছেন যতীন্দ্র মোহন সেনগুপ্ত কক্ষ। তো এইখানে এটা আপনারা ভালোভাবে দেখে নেন। এইখানে ইনারা এত বড় বড় ব্যক্তিত্ব যারা রয়েছেন স্বাধীনতা সংগ্রামী, তো ইনারা এই জেলেই বন্দী ছিলেন। আমরা ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো, তার আগে সমস্ত কিছু তোমাদের বাইরে থেকে আমরা দেখানোর চেষ্টা করছি। তো আমরা কিন্তু এই প্রথম এইখানে এলাম, দেখতে পাচ্ছ এই যে জেল বন্ধুরা, এইখানে কিন্তু আমাদের অনেক স্বাধীনতা সংগ্রামী যারা চেতনা তৈরি করেছিলেন স্বাধীনতার জন্য, তারা কিন্তু এই জেলে বন্দী ছিলেন। আমরা এই মুহূর্তে আমাদের সেন্ট্রাল জেল আলিপুর আমরা তোমাদের পরিদর্শন করে দেখানোর চেষ্টা করছি। তো আমরা ভিতরের দিকে যাব আর এখানে দেখতে পাবে তোমরা অনেক কিছু। তো আমাদের চিন্তা অনেকদিন ধরেই ছিল যে আমরা এখানে আসি, তোমাদের দেখাই। তো আসা হয়নি, তাই আসতে পারিনি বন্ধুরা। তো দেখতে পাচ্ছ এই কারাগারগুলো কীভাবে, দেখতে পাচ্ছ কত মোটা মোটা রোড দিয়ে তৈরি করা হয়েছিল। আর এখানে চিত্তরঞ্জন দাস ইন 1990 হোয়াইল ডিফেন্ডিং স্যার, তো চিত্তরঞ্জন দাসবাবু এইখানে বন্দী ছিলেন। দেখতেই পাচ্ছেন ভিতরে নো এন্ট্রি রয়েছে। তো দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা রয়েছে। এই জায়গাটায় কিন্তু আমাদের অনেক স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন তারা এখানে কিন্তু বন্দী ছিলেন। তো এইখানে দেখতে পাচ্ছেন নন্দলাল বোস, তো নন্দলাল বোসের এখানে জেলবন্দি ছিলেন। দেখতে পাচ্ছেন কত ছোট্ট একটা জায়গা, এর মধ্যে কিন্তু কতকে এখানে কারাগারে বন্দি ছিলেন। আজকে বন্ধুরা তোমাদের লাইভ আমরা ঢুকিয়ে দেখাতে চাইছি জেলের ভিতরে যে একজন যে কয়েদিরা, মানে যারা ভারতকে ভালোবেসে ভারতের জন্য এইখানে কত দিন ও রাত কাটিয়েছেন,
তো সেইরকম স্বাধীনতা সংগ্রামীদের আমরা তোমাদের একদম ভিতরে ঢুকিয়ে এই জায়গাগুলো পরিদর্শন করাচ্ছি। তো যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে কিন্তু নতুন রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এইরকম চেতনাবোধ ভিডিও পাওয়ার জন্য। যারা ভারতকে ভালোবাসেন তাদেরকে আমরা রিকোয়েস্ট করবো আপনারা কিন্তু আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকে তোমাদের কিন্তু আমরা এই জেলের মধ্যেই দেখাচ্ছি অনেক কিছু। তো কারা কারা এর ভিতরে মানে ছিলেন সেটাও তোমাদের দেখালাম। এইখানে দেখতে পাচ্ছেন যে ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী পশ্চিমবঙ্গের ভূতপূর্ব মুখ্যমন্ত্রী স্বর্গত ডাক্তার বিধানচন্দ্র রায় এই কারাকক্ষে 5ই সেপ্টেম্বর 1930 থেকে 16ই জানুয়ারি 1931 পর্যন্ত ভর্তি ছিলেন। তার মানে বিধানচন্দ্র রায়, এই যে দেখতে পাচ্ছেন বিধানচন্দ্রবাবুকে আমরা দেখালাম। তো দেখতেই পাচ্ছেন বিধানচন্দ্রবাবু ঠিক এই কারাগারে কিন্তু ভর্তি ছিলেন। আজকে তোমাদের আমরা লাইভ প্রুফ দিয়ে আমরা তোমাদের এই কারাগার থেকে ডাক্তার বিধানচন্দ্রবাবু যে জায়গাটি ভর্তি মানে জেলে কারাগারে বন্দী ছিলেন, আজকে তোমাদেরকে আমরা এখান থেকে দেখিয়ে দিচ্ছি। ওনার একটা কিন্তু মূর্তি করে তুলে রাখা হয়েছে একটা স্মৃতি হিসাবে, যে নতুন নতুন যারা প্রজন্ম রয়েছে তারা এখানে দেখতে পাবেন। তো দেখতেই পাচ্ছেন কিন্তু আমরা একদম বিধানচন্দ্র বাবুকে এইখান থেকে দেখিয়ে দিচ্ছি। আর ওনার পিছনের সাইডে দেখতে পাচ্ছেন ওনার ছবি লাগানো রয়েছে। তো এইরকম একটা ছোট্ট জায়গায় বন্ধুরা কীভাবে ওনারা দিন কাটিয়েছেন, 1 বছরের বেশি এখানে ছিলেন। 30 থেকে 31 আপনাদের দেখালাম আমরা। তার মানে 1930 থেকে 31 16ই জানুয়ারি পুরো 1 বছরের মতো এখানে কিন্তু কারাগার বন্দী ছিলেন। আর এত বড় কৃতিত্ব রয়েছে ওনার দেশ স্বাধীন হওয়ার আগে। তো এইভাবে আমরা তোমাদের এখানে তুলে ধরার চেষ্টা করলাম। তো বন্ধুরা এই 15ই আগস্ট জাস্ট কিছুদিন আগে হয়েছে, আমাদের কেটেছে। আমরা 15 আগস্টে খুব ভালোভাবে আমরা 15 আগস্টের দিনটাকে আমরা উদযাপন করেছিলাম, পতাকা উত্তোলন হয়েছিল। তো ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা আগস্ট মাস না শেষ হতে হতে আমাদের মধ্যে একটা স্বাধীনতা সংগ্রামী চেতনা নিয়ে আজকে আমরা কিন্তু ঠিক আলিপুর সেন্ট্রাল জেল, যেখানে আমাদের কিছু কিছু স্বাধীনতা সংগ্রামী যে জায়গাটায় ভর্তি ছিলেন, সেই জায়গাটা আজকে আমরা নিয়ে এলাম আপনাদের দেখানোর জন্য। আর এইখানে এসে আমরা তোমাদেরকে দেখাচ্ছি যে ছোটো ছোটো কচি কাচাদের হয়তো কোনো স্কুল থেকে এনাদের ছুটির দিনে আজকে নিয়ে আসা হয়েছে। আজকে এই পরিবেশটাও তোমাদের কিন্তু আমরা খুব ঘুরিয়ে দেখাচ্ছি। মানে বাইরে যে কলকাতার মতো সিটি রয়েছে যেখানে প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া যাতায়াত করছে, সেরকম কিছু আমরা এখান থেকে কিন্তু কোনো আওয়াজও পাবো না, কিছু শব্দও পাবো না। মানে এই জায়গাটায় 1 বছর বন্দী হওয়া মানে কত টাফ বিষয়, এটা কিন্তু এইখানে যারা উপস্থিত রয়েছেন, আমি রয়েছি বন্ধুরা, আমি বুঝতে পারছি, আমি ফিল বন্ধুরা সেন্ট্রাল জেল, যার মধ্যে আমাদের খুব নামি দামি খ্যাত মানুষেরা এর মধ্যে বন্দী ছিলেন। তো আমরা জাস্ট এখন বাচ্চারা উঠেছে তাই আমরা উপরে উঠতে পারছি না। আমরা কিছুক্ষণের মধ্যে উপরের সেলগুলোতে তোমাদের গিয়ে আমরা দেখাবো। আমরা নিচনের সেলগুলোতে কিন্তু অলরেডি ঘুরানো হয়ে গেছে। এখন এটাকে কিন্তু খুব সুন্দরভাবে পার্কিং বা বাগান টাগান করা হয়েছে, কিন্তু সেই ইংরেজের সময়ে এই সেলগুলোকে এত সুন্দর কিন্তু ভাবে সাজিয়ে রাখা হয়নি। তো বুঝতেই পারছেন যে আমরা কলকাতার মধ্যে এমন একটা জায়গায় হাজির রয়েছি যে জায়গায় নামি দামি ব্যক্তিত্ববাদীরা, যারা আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামে খুব নাম হয়েছে, যারা ভারতের না থাকলেও তো স্বাধীনতা সংগ্রামী হতো না, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে আমরা তোমাদেরকে এই সেলগুলো দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা কারাগারের উপর থেকে আমাদের যে ভিউটা আমরা দেখাচ্ছি তোমাদের, মানে এই জায়গাটা হয়তো একটু পরিবর্তন হয়েছে, কিন্তু এই রকম ভিউটা আমাদের উপর থেকে দেখা যেত। জাস্ট কিচ্ছু নয়, কারাগারে থাকলে যারা কারাগারে থেকেছেন তারা জানেন যে কী যে কষ্টের মধ্যে এই কারাগারে থাকতে হয়। তো এত বড় বড় দেশপ্রেমী যারা রয়েছেন তাদেরকে কিন্তু এই কারাগারে কীভাবে অনাহারে বন্দি করে রাখা হয়েছিল, তো আমরা তোমাদের এখানে দেখালাম। আর ঠিক সামনের দিকেও তোমাদের দেখানোর চেষ্টা করলাম যে ভিউটা তারা সারাদিন একটা গাড়ি থেকে ঘোরা কিছু দেখতে পেতেন না, এইভাবে কিন্তু তারা দিন কাটিয়েছেন, রাত কাটিয়েছেন। এরপরে বন্ধুরা আমরা চলে এলাম ফাঁসির মঞ্চ। সামনের দিকে ছিল সেল, আর ঠিক তার উল্টো দিকে ফাঁসির মঞ্চ। যারা যারা কিন্তু এইখানে আসেননি আপনাদেরকে কিন্তু আমরা এত ক্লিয়ারলিভাবে আমরা বোঝাচ্ছি, আপনারা খুব সহজে এখানে আসলে ডিটেলসে সমস্ত কিছু পেয়ে যাবেন। এরপরে আমরা চলে এলাম বন্ধুরা তোমাদের দেখাতে ফাঁসির সেল, মানে ফাঁসির মঞ্চ। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা ফাঁসির মঞ্চের কাছে হাজির রয়েছি। দেখতেই পাচ্ছেন এইখানে কত নামি দামি খ্যাত মানুষদেরকে এই জায়গায় ফাঁসি দেওয়া হতো।
আর আমরা একটু তোমাদেরকে ক্লিয়ারলিভাবে বোঝানোর চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন আগের যে কাঁচাগুলো দিয়ে এইভাবে সিঁড়ি দিয়ে উঠানো হতো, মানে এই সিঁড়ি দিয়ে উপরে তোলা যেত। আর নিচে দেখতেই পাচ্ছেন আন্ডারগ্রাউন্ডের মতো রয়েছে, দড়িতে দেখতেই পাচ্ছেন গলাটা দিয়ে টাইট করে বেঁধে এটাকে সরিয়ে দেওয়া হতো, জাস্ট বডিটা কী হতো এর ভিতরে ঝুলে থাকতো। তো বডি কোনো মতে চাইলেও বডি কিন্তু কোনো জায়গায় সাপোর্ট পেয়ে বাইরে বেরোতে পারতো না। এই চলছে বন্ধুরা আগস্ট মাস, আর এই কিছুদিন আগে আমাদের 15ই আগস্ট স্বাধীনতা আমাদের পতাকা উত্তোলন হয়েছে। বিভিন্ন ভারতের বিভিন্ন গ্রাম থেকে শহর বিভিন্ন জায়গা হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বন্ধুরা আমরা এই আগস্ট মাসেই আমরা চলে এসেছি তোমাদেরকে কলকাতার দেখানোর জন্য, কলকাতার যে আলিপুর মিউজিয়াম মানে আলিপুর সেন্ট্রাল জেল দেখানোর জন্য। আর এই মুহূর্তে আমরা রয়েছি সেন্ট্রাল জেলের ভিতরে, যে ফাঁসির মঞ্চ মানে ফাঁসি যেখানে দেওয়া হতো সেই জায়গায়। তো বন্ধুরা দেখে তো আমার ভয় লাগছে, আমার বুক মানে ধড়ধড় করছে দেখে কি অবস্থায় কত মানুষকে এই ফাঁসির মঞ্চে টাঙানো হয়েছিল। দেখাচ্ছি তালিকা, এই আলিপুর জেলে শহীদদের তালিকা, যাদের যাদেরকে এইখানে ফাঁসি দেওয়া হয়েছিল ঠিক তাদের নাম এখানে লিস্টে লেখানো আছে। তো আমরা দেখে নিচ্ছি কানাইলাল দত্ত 10ই নভেম্বর 1908, সত্যেন্দ্রনাথ বসু, কত বড় বড় ভারতের বীর সন্তান যারা, তাদেরকে কিন্তু এই ফাঁসির মঞ্চে তাদেরকে শহীদ করা হয়েছিল বন্ধুরা। তো কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু, বীরেন্দ্রনাথ দাশগুপ্ত, গোপীনাথ সাহা, গোপীমোহন, প্রমোদ রঞ্জন চৌধুরী, অনন্ত হরিমিত্র, দীনেশ গুপ্ত, ডেট আর আমরা তারিখ আর নামটা এখানে দিয়ে দিচ্ছি, দীনেশ মজুমদার। মানে কত বড় বড় ভারতের বীর সন্তানদের এইখানে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছে, তাদের লিস্ট আমরা তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আর ঠিক সেই সামনের দিকে দেখতে পাচ্ছ ফাঁসির মঞ্চ রয়েছে। তো এইখানে জাস্ট এটা বাংলায় আমরা দেখালাম, এখানে ইংলিশে আছে। তো একই জিনিস বাংলা ইংলিশে করা হয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন। আর এইখান থেকে বন্ধুরা মনে হচ্ছে চাকরি ঘোরানো মতো, যে সামনের যে ফাঁসির মঞ্চ রয়েছে এই ফাঁসির মঞ্চে কাদের কাদের ফাঁসি দেওয়া হতো জাস্ট লিস্টটা তোমাদের আমরা দেখালাম। এরপরে নেক্সটে আমরা চলে গেলাম আর কী কী আছে। দেখালাম যে ভালো ভালো খাওয়ান দাওয়ান। এরপরে কিন্তু দেখুন ফাঁসির মঞ্চে আফিমের মতো মাদক দ্রব্য সেবন করিয়েও তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। দেখুন আমি এটা বন্ধুরা আমার নিজের কথা নয়, আপনারা একদম সরাসরি আপনারা দেখতেই পাচ্ছেন যে তাদের আফিমের মতো মাদক দ্রব্য জোর করে সেবন করিয়েও ফাঁসি দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার একটা লাইন চোখে পড়লো, লেখা আছে যে আত্মীয় পরিজনদের তার মৃতদেহের কাছে ভেসতে দেওয়া হয়নি, দেহটি জেল চত্বরে জ্বালিয়ে দেওয়া হয় ও রাতের অন্ধকারে একটি নৌকা করে নিয়ে গিয়ে নিকটবর্তী টালি নালায় ভাসিয়ে দেওয়া হয় দেহভস্ম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আমি এখানে দেখতে পাচ্ছেন ফাঁসি দেওয়ার পরে কি করা হতো, মানে তার বডিটা যে আদেও তার প্রাণ আছে কিনা সেটাও দেখে নেওয়া হতো ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। লেখা আছে দেখুন, ফাঁসির আগে বিশেষ করে ফাঁসির পরে লাশের ডাক্তারি পরীক্ষা করা হতো। এইবারে এই চিকিৎসকেরা ফাঁসি কাটে ঝোলানো ব্যক্তির লাশ পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করতেন এবং প্রয়োজন হলে লাশের ময়না তদন্তও করতেন। তো বন্ধুরা যারা যারা ভারতকে সত্যি ভালোবাসেন তাদের কাছে অনুরোধ, এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে হলেও আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তারপর আমরা অন্য নেক্সট পার্টে চলে গেলাম। এরপরে বন্ধুরা আমরা নির্জন কক্ষে ঢুকলাম, এখানে কিভাবে শাসন চালানো হতো সেইগুলো দেখাবো তোমাদের। এই যে দেখতে পাচ্ছেন একজন ইংরেজবাবু, তার হাতের চাবুক রয়েছে সামনের দিকে। আর এইখানেই খুব কঠোরভাবে কিন্তু তাদেরকে এই সেলগুলোতে রাখা হতো। আর তার সাথে সাথে বন্ধুরা চাবুকের শাসনও চালানো হতো। তো আমরা এখানে তোমাদের এসে দেখালাম, এই যে এই বন্ধুরা সেলের ভিতরে তোমাদের অনেকক্ষণ ধরে আমরা সেল দেখাচ্ছিলাম, এরপরে কিন্তু আমরা ডাইরেক্ট সেলের ভিতরে ঢুকে তোমাদের আমরা দেখাবো। তো এরপরে তোমাদের এই সেলের ভিতরে গিয়ে আমরা একটু আমি নিজে ভিতরে ঢুকেছিলাম, তো আমাদের যারা যে দর্শকরা দেখছেন তাদেরকে ভিতরে নিয়ে গিয়ে আমরা একটু দেখানোর চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সেল একটা, এখানে মানে বিছানার যে গদি তক্তাপোষ খাট পালং সেই সবের কিছু নেই, সিম্পল একটা সিমেন্ট আর ইট দিয়ে একটা গাঁথনি করে রাখা হয়েছে। এই জায়গায় কয়েদিদেরকে মনে হচ্ছে ঘুমোতে দেওয়া হতো, আর ঠিক তার উল্টো দিকে আরেকজন কয়েদিকে ঘুমোতে দেওয়া হতো। মানে টেনে টুনে দুজন খুব ভালোভাবে, খুব ভালো নয় কষ্টের মধ্যে, এই যে বালিশ আকারে দেওয়া রয়েছে এখানে ঘুমোতে পারতেন।
তারপরে তো জেলের মোটামুটি একটা বড় তালা দিয়ে দেওয়া হতো, আর এইখান থেকে যারা ফাঁসি হতো বা যাদেরকে জেলে কাটির শব্দগুলো আওয়াজ, হ্যাঁ, সেইগুলো তোমাদের শোনানো হতো। তো দেখতেই পাচ্ছ কীভাবে সেলটাকে তৈরি করা হয়েছে। তো এটাকে মনে হচ্ছে আবার রিপেয়ার করা হয়েছে, আগে তো অনেক পুরনো এটা, তো স্বাধীনতা সংগ্রাম মানে 1947 সালের আগে, অনেক আগেকার এটা। তো এইভাবে আলিপুর মিউজিয়াম বা আলিপুর সেন্ট্রাল জেলে আমরা তোমাদের ভিতরের দিকে ঢুকিয়ে তোমাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম। তো আমরা এখানে দাদাকে দেখতে পেয়ে গেলাম। তো দাদা এই জেলে যে সেন্ট্রাল জেল আলিপুর মিউজিয়ামে এসে দাদার অনুভূতিটা কি হচ্ছে দাদা একটু কাইন্ডলি জানান আমাদের দর্শকদের, একটু বলুন আপনাকে ফিলিংটা কীরকম লাগছে। এখানে এসে আজকে প্রথম বুঝলাম যে আমাদের যারা পূর্বপুরুষ ছিল তারা কীভাবে আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। আমরা স্বাধীনতাকে মনে করি যেন খুবই সহজ, আমরা স্বাধীনতা আমরা আগে দেখিনি, আমাদের কীভাবে অত্যাচার হয়েছে আমরা এগুলো খুব সহজভাবে নিই। তো আজকে এখানে এসে দেখলাম যে আমরা অনুভূতি করতে পারছি যে আমাদের মধ্যে কত রকম অত্যাচার হয়েছে, কীভাবে আমরা স্বাধীনতাটা পেয়েছি। স্বাধীনতাটা ছেলে খেলা নয়, একদিনে আমরা পাইনি। একদম ঠিক বন্ধুরা, এখানে দাদার মুখ দেখছেন, গলার মানে আওয়াজ ঠিকঠাক ক্লিয়ার আসছে না, ভয় লেগে গেছে। আমিও সত্যি আমার গায়ের লম সবসময় দাঁড়িয়ে যাচ্ছে, মানে একটা আতঙ্কের বিষয় এই জায়গায় দাঁড়িয়ে তার আগের দিকে একটা ফাঁসি মঞ্চে লোককে টাঙানো, আর তার সাথে সাথে এইখানে সেই শব্দটা অনুভব করা, মানে আশ্চর্যজনক। দাদার ভয় লাগছে, সত্যি কথা বলবে ভয় লাগছে। তো মানে সত্যি বন্ধুরা চিন্তার বিষয় এই জায়গাটা আমাদের, মানে বারবার আমরা বলছি তোমাদের, মানে আচ্ছা এইখানে আমরা দীনেশ গুপ্তকে একটা দেখালাম, উনি দেখছেন স্বাধীনতা সংগ্রামী চেতনা নিয়ে, ওনাকে কি লেখা আছে দেখে নিই একটু আমরা। রাইটার্স বিল্ডিংয়ে আক্রমণ এবং ইন্সপেক্টর জেনারেল লেফটেন্যান্ট কর্নেল এন.এস. স্পিসন হত্যায় তার ভূমিকার জন্য দীনেশ গুপ্তকে 1911 থেকে 1931 মৃত্যুদণ্ড দণ্ডিত করা হয়। তিনি কুখ্যাত কুঠুরি থেকে আত্মীয় পরিজনের 92টি চিঠি লিখেছিলেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দীনেশ গুপ্ত, আমরা যে ডেট অফ বার্থটা দেখালাম এখানে হিসেব করে দেখা হলো যে 19 বছর বয়সে কিন্তু তাকে ফাঁসির মঞ্চে তাকে ঝুলানো হয়েছিল। এই যে দীনেশ বাবুর আমরা এখানে তোমাদের ভালোভাবে ছবিটা দেখালাম, এটা দেখতে পাচ্ছেন দূর থেকে আমরা তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই যে দূর থেকে দেখতে পাচ্ছেন, জানলা দিয়ে দেখতে পাচ্ছেন কিছু কয়েদি রয়েছে যারা ওদিক দিয়ে দেখছে কার কি ফাঁসি হতো। এই যে সামনের ফাঁসির মঞ্চ, আর ঠিক সামনের দিকে তাদেরকে এই কয়েদির মধ্যে মানে জেলখানার মধ্যে কারাগারের মধ্যে রাখা হতো। তো এই দেখতে পাচ্ছেন যে অনেকে দেখতে পাচ্ছেন ঝুঁকি মেরে দেখছে যে কীরকম অবস্থায়, মানে এইভাবেও তাদের খোলা আকাশে প্রকাশ্যে কিন্তু এইখানে মৃত্যুদণ্ড দেওয়া হতো। আর এইভাবে তারা কিন্তু উপর থেকে যে কয়েদিরা ছিলেন তারা কিন্তু এইভাবে এই বিল্ডিংয়ে আমরা দেখছি বন্ধুরা, এটা নেহেরু সেল, তো জওহরলাল নেহেরু। তো দেখতেই পাচ্ছেন আমরা ভিতরের দিকে যাচ্ছি, তো দেখতেই পাচ্ছেন জওহরলাল নেহেরু 17 ফেব্রুয়ারি 1934 থেকে 7 মে 1934 পর্যন্ত এই কারাগার কক্ষে ছিলেন। তো দেখতে পাচ্ছেন ছবিটা আমরা দেখাচ্ছি জওহরলাল নেহেরু বাবুকে কীভাবে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। ওনার একটা স্যাম মূর্তি হুবাহু একই রকম এখানে আমরা দেখতে পাচ্ছি। আর ঠিক তার সামনের দিকে দেখতে পাচ্ছেন ইন্দিরা গান্ধী, দেখতে পাচ্ছেন গাছের নিচনে বসে রয়েছেন। ওনার বাবাকে কিন্তু ওইখান থেকে উনি ওনার বাবাকে দেখছেন। তো শুনতে পাওয়া গেছে নাকি প্রায় তখনের যুগে প্রায় নাকি ইন্দিরা গান্ধী এখানে আসতেন, এসে 15 দিন ছাড়া ছাড়া ওনার বাবার কাছে আসতেন আর এসে এখানে দেখতেন। তো এখানে কিছু ছবিও রাখা হয়েছে দেখতে পাচ্ছেন। প্রথমে আমরা দেখালাম তোমাদের যে জওহরলাল নেহেরু সেল এটা। তো এই কারাগারে জওহরলাল নেহেরু বাবু মানে কারাগারে বন্দী ছিলেন দেখতেই পাচ্ছেন। তো এখানে বেশ কিছু ছবিও রাখা হয়েছে, আমরা তোমাদের দেখাচ্ছি। প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণের জন্য 1934 সালে 17 ফেব্রুয়ারি থেকে 7 মে 80 দিন এই ভবনের একটি কক্ষে ব্রিটিশ সরকার কর্তৃক কারারুদ্ধ ছিলেন। তার কন্যা ইন্দিরা নেহেরু পরবর্তীকালে ইন্দিরা গান্ধী নামে পরিচিত ভারতের প্রধানমন্ত্রী 2 সপ্তাহ অন্তর 20 মিনিটের জন্য তার সাথে দেখা করতে আসতেন। পিতা এবং কন্যা কারাকক্ষের বাইরের অঙ্গনে একটি গাছের তলায় বসতেন। কক্ষে ছিল একটি মাত্র জানালা এবং ন্যূনতম প্রয়োজনীয় জিনিস লণ্ঠন, কাগজ, কলম ও বিছানার চাদর রাখা হতো। সব মিলিয়ে বলা যায় পরিবেশ ছিল অস্বস্তিকর এবং বেঁচে থাকার জন্য অপর্যাপ্ত। দেখতেই পাচ্ছেন। তাহলে আমরা এই যে ইন্দিরা নেহেরু ছিলেন যিনি, ইন্দিরা গান্ধী এখন রয়েছেন, উনি কিন্তু 15 দিন ছাড়া ছাড়া ওনার বাবার সাথে দেখা করতে আসতেন। তো আমরা একদম কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী ডক্টর জওহরলাল নেহেরু কিন্তু এই সেলে উনি ভর্তি ছিলেন, কলকাতার আলিপুর মিউজিয়াম বা আলিপুর সেন্ট্রাল জেল।
তখনের কিন্তু আমরা অনেক যে কয়েন মানে যেগুলো মুদ্রা তৈরি হতো সেই মুদ্রা আমরা দেখতে পাচ্ছি একটা চরকি আকারে এখানে কিন্তু রাখা হয়েছে খুব সুন্দরভাবে। এই প্যাটার্নটা আগে কিন্তু মুদ্রায় ছাপানো হতো। তারপর বিধানচন্দ্র রায় দেখতেই পাচ্ছেন কত বড় বড় নামি দামি ব্যক্তিত্বদেরকে, দেশের চেতনাবোধ যারা দেশকে নিয়ে সবসময় ভালো চিন্তা করেছেন তাদেরকেও এই কারাগারে বা সেলে বন্দী রাখা হয়েছে। এই দেখুন বন্ধুরা, এই একটা সেল দেখাচ্ছি তোমাদের, তার সামনে আবার দেখতে পাচ্ছেন একটা বড় মোটা দেওয়াল তৈরি আছে, তারপর আবার এখানে এইখানে দুটো সেল। তার মানে দেখতেই পাচ্ছেন যে সেলগুলো কত ছোট ছোট এবং ওই ছোট ছোট সেলগুলোর মধ্যে কতজনকে একসাথে এখানে রাখা হয়। বন্ধুরা কিভাবে শাসন চালানো হচ্ছে তার একটা মূর্তি আকারে তৈরি করা হয়েছে প্যাটার্ন, আমরা তোমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ইংরেজ এই হাতে তার রয়েছে চাবুক, এই চাবুক দিয়ে দেখতে পাচ্ছেন কীভাবে ক্ষত বিক্ষত করা হচ্ছে আমাদের ভারতীয় দেশের যে যারা সৈনিক ছিলেন, তো তাদেরকে দেখতে পাচ্ছেন এই কারাগারে নিয়ে এসে তাদেরকে কিভাবে অত্যাচার চালানো হচ্ছে সেটা তোমাদের এখানে তুলে ধরা হয়েছে, দেখালাম তোমাদের আমরা। দেখতে পাচ্ছেন কাঠের এই যে কত সুন্দরভাবে এই সেলটাকে তৈরি করা হয়েছে, আন্দামান সেলকে। তো টাওয়ার যে দেখতে পাচ্ছেন উপর দিকে টাওয়ার রয়েছে, আর আমরা পুরোটা তোমাদের এখানে কাঁচের ভিতরে কত সুন্দরভাবে সাজিয়ে লাগাচ্ছি দেখাচ্ছি। এই যে আন্দামান সেল একদম লাইভ তোমাদের আমরা দেখাচ্ছি এখানে। তো যারা একটু নামি দামি কয়েদি যারা রয়েছেন তাদেরকে এই কিন্তু সেলে এনে তাদের নির্মমভাবে অত্যাচার চালানো হতো। অনেকে শুনেছি যে কালাপানি বলে একটা সেল ছিল যেখানে এখনও লোক শুনলে মানে ভয়ে চমকে ওঠে। তো 19 শতকে দেখতেই পাচ্ছেন 19 শতকের শেষের দিকে ঔপনিবেশিক ভারতের স্বাধীনতা সংগ্রামের অসংখ্য সৈনিক ছিলেন, সশস্ত্র বিপ্লবীরা। ফাঁসির পাশাপাশি মানে যাদেরকে ফাঁসি দেওয়া হতো না তাদের কী করা হতো, তাদেরকে আন্দামান সেলে নিয়ে আসা হতো এবং তাদেরকে এখানে কালাপানি নামে যেটা পরিচিতি ছিল অসহনীয় অত্যাচার এবং নিপীড়নের মাধ্যমে এখানে বন্দি জীবন কাটিয়েছেন অসংখ্য স্বাধীনতা সংগ্রামী, যাদের এক বিরাট অংশ ছিলেন বাঙালি। তো দেখতেই পাচ্ছেন আমাদের এই ভারত স্বাধীনের পিছনে বাঙালিদের কিন্তু একটা ভীষণ বড় একটা নাম রয়েছে। তো তাদের সংগ্রাম ও শৌর্যের এক ঝলক দেখা যাবে এই প্রদর্শনী আছে। তো বন্ধুরা এরপরে আমরা চলে এলাম নজরুল পক্ষ। দেখতেই পাচ্ছেন আমাদের কাজী নজরুল ইসলামের এই যে নজরুল পক্ষ, আমরা ঢুকছি ভিতরের দিকে। তো এইখানে নজরুল বাবু মনে হচ্ছে জেলবন্দি ছিলেন, তো আমরা তোমাদের দেখাবো। আমরা চলে যাব ঐতিহাসিক কারাকক্ষ। এই শতাব্দী প্রাচীন অট্টালিকাটি বিনা সংস্কারে রাখা হয়েছে স্মৃতির জন্য। ব্রিটিশ কারা ব্যবস্থা কেমন ছিল সেটা সবাইকে বোঝানোর জন্য, মানে কোনো রকম কাজ করানো হয়নি, এমনি সাজিয়ে রাখা হয়েছে দেখানোর জন্য। বন্দীদের জীবন চর্চা, তো আমরা আবার একটা অন্য সেলে ঢুকলাম বন্ধুরা আমরা এখানে। তো বন্দীদেরকে যে কীভাবে তাদের রাখা হতো, মানে কিভাবে তারা থাকতেন সেইগুলো দেখানোর জন্য কোনো রকম কাজ না করে এখানে রাখা হয়েছে। চলো ভিতরের দিকে যাই। এরপরে বন্ধুরা এইখানে যে বন্দীরা থাকতেন কি কি কাজ করতেন, ওনাদেরকে কিভাবে এইখানে নির্যাতন অত্যাচার চালানো হতো, আজকে আমরা এর ভিতরে ঢুকে একজন বন্দীকে আমরা দেখছি যে ওনার ড্রেস কোড রয়েছে, সেই একটি ড্রেস কোড বন্ধুরা সেই সময়ে 106 নম্বর নাম্বার যে উনি দেখছেন এই সামনের দিকে ঝাঁটা দিচ্ছেন। তো দেখতেই পাচ্ছেন বন্দীদেরকে তাদেরকে কাজেও লাগানো হতো। ঐতিহাসিক কারাগার ওয়ার্ড, এর ভিতরের দিকে আমরা ভিতরে প্রবেশ করব, কিছু ঐতিহাসিক জিনিস তোমাদের আমরা দেখাবো যে বন্দীদের কীভাবে থাকতো, কীভাবে খাওয়ান দাওয়ান হতো, কীভাবে তারা একে অপরের সঙ্গে কথা বিনিময় করতো, সেইগুলো সমস্ত কিছু। তো চলুন। আন্দামানের বন্ধুরা শাস্তি কীভাবে দেওয়া হতো
কারাগারে দেখতে পাচ্ছেন কীভাবে এদেরকে জঞ্জির দিয়ে হাত পা বেঁধে রাখা হতো, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে বিশেষত প্রেজেন্ট করা হয়েছে ওনাদের জীবন প্রদর্শন, ঠিক আছে? কারণ কাজ করার তো আগের যুগে বন্ধুরা এই চরকির মাধ্যমে তাঁত বোনা হতো, কীভাবে হতো সেই ইংরেজের সময়। তো আমরা এই জেলের মধ্যে কয়েদিদেরকে এইগুলো ট্রেনিংও দেওয়া হতো। তো দেখতেই পাচ্ছেন এইখানে কিভাবে তাঁত শিল্প তৈরি হয়েছিল তার একটা নমুনা তৈরি করে রাখা হয়েছে। আর একটা সেটা থাক, আমরা যেটা দেখাতে এসেছি বন্ধুরা, এখানে যে তাঁত শিল্প কীভাবে তৈরি হতো তার একটা নমুনা এখানে রাখা হয়েছে, মেশিন দিয়ে রাখা হয়েছে। তো এইভাবে আগে তাঁত বোনা হতো, তাঁতের যে কাপড়গুলো আগে প্রচুর প্রচলন ছিল, তো সেই সময় এইভাবেই তাঁত বোনা হতো। দেখতে পাচ্ছ একটা মূর্তির আকারে এটাকে তৈরি করা হয়েছে, এখানে দেখতে পাচ্ছ যে তাঁত বোনা হচ্ছে। তো এইটা হচ্ছে তাঁত শিল্প। আর এখানে ইংরেজরা কয়েদিদেরকে এখানে ট্রেনিংও দেওয়া হতো যাতে এইখান থেকে ওরা অর্থ উপার্জন করতে পারতো বন্ধুরা। তো দেখতে পাচ্ছ কিছু রয়েছে যেখানে তাঁত বোনা হচ্ছে, মানে হাতের মাধ্যমে। এখন তো বিভিন্ন ধরনের নামি দামি মেশিনগুলো দিয়ে তাঁত শিল্প তৈরি করা হচ্ছে, তাঁতের কাপড়, রেশমের কাপড় তৈরি হচ্ছে। কিন্তু আগে দেখতে পাচ্ছ কীভাবে এই তাঁতের কাপড়গুলো তৈরি হতো, বোনা হতো কাপড়গুলো। দেখতে পাচ্ছ আমাদের ভারতীয় একজন কয়েদি তাঁত বুনছে। তো বন্ধুরা আর ভিডিও দেখানোর মতো সেরকম কিছু নেই, আমরা যতটা পেরেছি পুরো সব কিছু একটু একটু করে টাচ করেছি, দেখিয়েছি তোমাদের। ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে বলবে। আর যাদের যাদের ভিডিও ভালো লেগে থাকবে বন্ধুরা অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবে। তো বন্ধুরা এখানে ভিডিওটাকে দিয়ে এন্ড করছি, গুড বাই।